আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিবিএনের একাডেমিক্সের পক্ষ থেকে। আমি তোমাদের সাথে আছি এমডি সাবিত আহমেদ খান, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রথমেই জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা কিন্তু ঢাকা বোর্ডের জন্য আমাদের 2025 সালের এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেখান থেকে আমরা আমাদের এই বছর অর্থাৎ 2026 শিক্ষাবর্ষের শর্ট সিলেবাসের প্রশ্নোত্তর সমাধান করেছি। আজকে আমরা সমাধান করতে চাচ্ছি রাজশাহী বোর্ডের প্রশ্নোত্তর। এবং 2025 সালে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের টোটাল 25টা প্রশ্ন থাকে আমাদের বিজ্ঞান বিভাগের জন্য। এবং এই 25টা প্রশ্নের মধ্যে আমরা বেশ অল্প কিছু প্রশ্ন আমরা আমাদের শর্ট সিলেবাস থেকে, অর্থাৎ তোমাদের যেই শর্ট সিলেবাস আছে সেই শর্ট সিলেবাসের আওতায় যে অধ্যায়গুলো আছে সেগুলোর মধ্যে আমি পেয়েছি। সো সবার প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কোষের কোন অঙ্গাণুতে অক্সিজেন থাকে। সো বুঝতেই পারছো, যেহেতু অঙ্গাণুর কথা বলা হয়েছে অবশ্যই এটা আমাদের হচ্ছে কোষ ও টিস্যু অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। সো আমরা এই প্রশ্নের উত্তরটা একটু খুঁজে ফেলি যে কোষের কোন অঙ্গাণুতে আমাদের অক্সিজেন থাকে। আমাদের বেশ কিছু মানে কোষের অঙ্গাণু রয়েছে, তার মধ্যে আমরা যদি বলি প্লাস্টিডের কথা, প্লাস্টিডে আসলে আমাদের খাদ্য তৈরি করার জন্য ক্লোরোপ্লাস্ট রয়েছে এবং এর সাথে আমাদের ক্রোমোপ্লাস্ট কিংবা হচ্ছে লিউকোপ্লাস্টের অবস্থান। নিউক্লিয়াসকে আমরা বলতে পারি আমাদের কোষের মূল কেন্দ্রিকা। আমরা গলজি বস্তুর কথা যখন বলবো তখন আসলে গলজি বস্তু আমাদের কোষের প্যাকেজিং কেন্দ্র বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হিসেবে আমরা তাকে চিনবো। এবং যখন আমরা বলবো মাইটোকন্ড্রিয়া তখন আমরা তাকে চিনবো হচ্ছে মাইটোকন্ড্রিয়া কি ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। এখন এই যে মাইটোকন্ড্রিয়া আছে, এটা পিএইচ লেখা হয়েছে পাওয়ার হাউস বলতে। আচ্ছা, তো এই যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়ার বিশেষত্ব কি বলতো, যে মাইটোকন্ড্রিয়ার ভাঁজে বা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের অভ্যন্তরে আমরা কি দেখতে পাই, যে আঙুলের মতো প্রক্ষেপিত কিছু ভাঁজ দেখতে পাই। এবং এই ভাঁজটাকে আমরা কি বলি, এই ভাঁজটাকে আমরা বলি হচ্ছে ক্রিস্টি। কি বলি? ক্রিস্টি বলি। এবং এই ক্রিস্টির গায়ে কিন্তু আমাদের দানাদার বা সবৃন্তক অক্সিজেন বিদ্যমান থাকে। অর্থাৎ আমাদের ক্রিস্টির গায়ে থাকা যে সবৃন্তক কিছু বলতে পারি আমাদের দানা, সেই দানাগুলোকে আমরা কি বলতে পারি? অক্সিজেন। এবং অক্সিজেনের বিশেষত্ব কি? অক্সিজেনের বিশেষত্ব হচ্ছে মাইটোকন্ড্রিয়া যেহেতু পাওয়ার হাউস, তার মানে কি উনি এটিপি তৈরি করবে। এবং যখনই এটিপি বা অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি করা হবে তখন কিন্তু আমাদের এই অক্সিজেন সেই শ্বসন প্রক্রিয়ার সময় বা শ্বসন প্রক্রিয়ায় কিন্তু এই অক্সিজেন সহায়তা করে থাকে। সো এটা হচ্ছে আমাদের এই প্রথম প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়া, যাকে আমরা বলি পাওয়ার হাউস অফ দ্য সেল, তার গায়ে মূলত হচ্ছে আমাদের এই অক্সিজেন নামক ক্ষুদ্র ক্ষুদ্র এই অঙ্গাণুগুলো বা হচ্ছে আমাদের অক্সিজেন থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই যে হ্যাসো স্লাগ চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি। আমরা সাধারণত জানি যে আমাদের কিন্তু সালোক সংশ্লেষণের দুইটা ধাপ থাকে, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায় আর একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায়। সো আমরা যখন আলোক নিরপেক্ষ অধ্যায় নির্ভর অধ্যায়টা পার হই তখন হচ্ছে আমরা আলোক নির্ভর অধ্যায় নিরপেক্ষ অধ্যায়ে চলে আসি। অর্থাৎ প্রথমে হচ্ছে আলোক নির্ভর অধ্যায় পার করতে হয়। এবং এই আলোক নির্ভর অধ্যায়ে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে সেখানে আমাদের এটিপি এবং হচ্ছে আমাদের এনএডিএইচ বা নিকোটাইনামিড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট বা বিজারিত নিকোটাইনামিড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এইটা তৈরি হয়। যাই হোক, সো এখন এই যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটা থেকে আমাদের কি বের করতে হবে? এই জিনিসটা থেকে আমাদের কার্বন বের করতে হবে, মানে আমাদের কার্বোহাইড্রেট বের করতে হবে। সো এই কার্বোহাইড্রেট বের করার জন্য এই কার্বোহাইড্রেট পাওয়ার জন্য আমাদের হচ্ছে কি আছে, আমাদের এই কার্বোহাইড্রেট তৈরির জন্য আমাদের একটা বিজারণের পথ আছে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে তৈরির জন্য এই আমাদের আলোক নির্ভর অধ্যায় থেকে। সো এই যে কার্বোহাইড্রেটটা আমরা বের করবো বা ফাইন্ড আউট করবো, এটার জন্য আমাদের কার্বন বিজারণের পথ আছে কয়েকটা। তার মধ্যে সব থেকে পরিচিত যে নামগুলো আছে, যেমন C3 চক্র বা ক্যালভিন চক্র, তারপরে হচ্ছে C4 চক্র বা আমাদের হ্যাসো-স্লাগ চক্র বা ক্রাসোলুসিয়ান অ্যাসিড মেটাবলিজম। সো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উপর বেস করে আমরা বলতে পারি যে আমাদের হ্যাসো-স্লাগ চক্র যিনি আছেন উনি মূলত কে, বা এই চক্রটা কি, এই চক্রটা হচ্ছে আমাদের C4 চক্র। তার মানে কি আমাদের ভুট্টা, তারপরে হচ্ছে আমাদের আখ, এই জাতীয় উদ্ভিদগুলোতে কিন্তু হচ্ছে আমাদের এই C4 চক্র বা হচ্ছে হ্যাসো-স্লাগ চক্র সাধারণত কি হয়, সার্কুলেট হয়ে থাকে। সো এটার প্রথম স্থায়ী পদার্থ কোনটা? এবং এই প্রথম স্থায়ী পদার্থ কিংবা হচ্ছে আমাদের C3 চক্র বলো C4 চক্র বলো, উহার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্রথম স্থায়ী পদার্থ যখন আমরা ফাইন্ড আউট করতে যাই, অথবা হচ্ছে এই পুরো প্রক্রিয়াটা, অর্থাৎ যেই প্রক্রিয়ার মাধ্যমে মূলত আমাদের কার্বোহাইড্রেট আমরা ফাইন্ড আউট করতে পারি, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আমরা আমাদের এইচএসসি তে গিয়ে পড়বো। বাট আপাতত আমরা প্রথম স্থায়ী পদার্থ, প্রথম কার্বন গ্রহিতা, এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে জেনে নেই। সো আমাদের হ্যাসো-স্লাগ চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? এটা হচ্ছে আমাদের কি, যেহেতু C4 চক্র, তার মানে কি বোঝাই যাচ্ছে এটা প্রথম স্থায়ী পদার্থটা হবে 4 কার্বন বিশিষ্ট নাকি। সো প্রথম স্থায়ী পদার্থটা হচ্ছে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আমাদের কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা OAA, এটা কি, এটাই হচ্ছে আমাদের হ্যাসো-স্লাগ চক্র বা হচ্ছে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। আবার যখন আমরা, তোমার কাছে প্রশ্ন, যেহেতু এটা গত বছর এসে গিয়েছে, এবছর চলে আসতে পারে যে আমাদের C3 চক্রের বা আমাদের ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি, সেটাও কিন্তু তার নামের আগে তুমি হচ্ছে এরকম করে পাবা। যেমন হচ্ছে আমি যদি বলি সেটার সহজ ইকি 3p
3PGA। এখন এই 3PGA মানে কি সেটা ফাইন্ড আউট করার দায়িত্ব তোমার। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে আসো যে ফ্লোয়েম টিস্যুর বৈশিষ্ট্য। সবার প্রথমে যখনই তুমি ফ্লোয়েম টিস্যুর তথ্যটা দেখবা তখন তোমার মাথায় দুইটা জিনিস চলে আসবে, একটা হচ্ছে জাইলেম আর এটা কি, আর এটা হচ্ছে ফ্লোয়েম, রাইট? সো এখন এই জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে যে বিষয়টা তোমার মাথায় সবসময় ঘুরবে সেটা হচ্ছে এটা আমাদের পরিবহন সিস্টেম। এটা কি, এটা হচ্ছে আমাদের উদ্ভিদের পরিবহন সিস্টেম। এখন এই যে পরিবহন সিস্টেম বা পরিবহন তন্ত্র, এই পরিবহন তন্ত্র মানে কি, যেটা খুবই কমপ্লেক্স একটা জিনিস। কেন বলতো? কারণ হচ্ছে ফ্লোয়েম টিস্যুটা কি অনেকগুলো কয়েকটা কোষের সমন্বয়। যেমন হচ্ছে আমরা যদি বলি আমাদের জাইলেমের কথা যদি বলি, জাইলেম কোন কোন ইদের তৈরি, যেমন হচ্ছে ভেসেল, তারপরে হচ্ছে জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, ঠিক আছে, তারপরে হচ্ছে ট্রাকিড। আবার যদি হচ্ছে ফ্লোয়েমের কথা বলি, ফ্লোয়েমের মধ্যে কে আছে, আমাদের সিগনল, সিগনলের সাথে, সিগনলের কথা একটা বিশেষত্বের সাথে মনে রাখতে হবে যে ওর কিন্তু কোনো কেন্দ্রিকা বা নিউক্লিয়াস নেই। যেমন হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা অনুচক্রিকা নিউক্লিয়াস নেই, তো তেমনি কি ওরও হচ্ছে কি কোনো নিউক্লিয়াস নেই। ঠিক একইভাবে ওর সাথে মানে নিউক্লিয়াস তো আমাদের প্রয়োজন, তো সেই নিউক্লিয়াসটার সাপোর্ট কে দিয়ে থাকে, আমাদের সঙ্গী কোষ। কে দিয়ে থাকে? আমাদের সঙ্গী কোষ। এবং একই সাথে তার কে থাকে, তার সাথে থাকে হচ্ছে ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা, ঠিক আছে। সো এই কথাগুলো কেন বললাম, কারণ প্রথম যে অপশনটা আছে 1 নম্বর, যে এটি এক প্রকার জটিল টিস্যু, এটার ভ্যালিডেশন আমি তোমাকে দিয়ে দিলাম। এরপরে বলছে যে এরা খাদ্য সঞ্চয় এবং পরিবহনে সহায়তা করে। যেহেতু এর নামই হচ্ছে পরিবহন সিস্টেমের অংশ, তার মানে কি, তার মানে হচ্ছে যে অবশ্যই উনি কি করবে, পরিবহনে সহায়তা করবে। এবং তোমাদের জেনে রাখা ভালো যে আমাদের জাইলেমের কাজ হচ্ছে মূল থেকে পানিটা আমাদের পাতা পর্যন্ত বা উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া। কিন্তু এখানে যে খাদ্যটা তৈরি হয় সেই খাদ্যটা কিন্তু আমাদের কে করে বলতো, পরিবহন। সেই খাদ্যটা পরিবহন করে কিন্তু হচ্ছে আমাদের ফ্লোয়েম, এবং সেক্ষেত্রে সেই খাদ্যটাকে সঞ্চয় করে এবং পরিবহনেও সহায়তা করে থাকে। এবং এর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেটা অঙ্গকে দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ যেহেতু এটা একটা জটিল টিস্যু, এ কারণে উনি কিন্তু আমাদের যে উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করতেও সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে এটা একটা জটিল টিস্যু, অবশ্যই এরা খাদ্য সঞ্চয় এবং পরিবহনে সহায়তা করে এবং একই সাথে কি অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। ভেরি গুড। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই যে কোনটি বংশ পরম্পরায় হয়ে থাকে। সো বংশ পরম্পরায় মানে কি, যে জিন ঘটিত। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ক্রোমোজোম ঘটিত, এটা কিন্তু জিন ঘটিত। জিন ঘটিত মানে কি, জিন ঘটিত মানে কি, জিন ঘটিত, ঠিক আছে, জিন ঘটিত। আচ্ছা, সো জিন ঘটিত মানে কি, জিন ঘটিত মানে হচ্ছে যে এইটা বাবা মা থেকে বা বাবা মায়ে বা পূর্বপুরুষ থেকে হচ্ছে এটা মানে জিনের মাধ্যমে ছড়িয়ে যায়। সো আমাদের যে থ্যালাসেমিয়া আছে, এই থ্যালাসেমিয়া মূলত কি, থ্যালাসেমিয়া হচ্ছে আমাদের হিমোগ্লোবিন জনিত বা সহজ কথা বললে যে রক্ত স্বল্পতা সংক্রান্ত একটি রোগ। ঠিক আছে, রক্তাল্পতা সংক্রান্ত একটি রোগ। এবং যখন সাধারণত আমরা দেখে থাকি যে কোন একটা বাবু মানে খুব সম্প্রতি হচ্ছে পৃথিবীতে এসেছে, বাট দেখা যাচ্ছে তার শরীরে রক্তাল্পতার সৃষ্টি হয়েছে বা অ্যানিমিয়া সৃষ্টি হয়েছে, তখনই আসলে কিন্তু ডাক্তার আইডেন্টিফাই করে নেয় যে আসলেই হচ্ছে থ্যালাসেমিয়া হয়েছে। এবং এই থ্যালাসেমিয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ কি, গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তার মানে জিন ঘটিত, অর্থাৎ জিন এর মাধ্যমে এই থ্যালাসেমিয়ার যে মূল রোগের কারণ, সেই রোগটা কি হয় বা সেই কারণটা হচ্ছে পিতামাতা থেকে বা পিতামাতার পূর্বপুরুষ থেকে আস্তে আস্তে করে কি জিনের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়। অর্থাৎ যদি একান্ত আল্লাহর ইচ্ছা থাকে বা সে যদি হচ্ছে খারাপ কপাল হয়ে থাকে, তখনই কিন্তু হচ্ছে কি তার ক্ষেত্রে, অর্থাৎ যেই বাচ্চাটার হচ্ছে এই থ্যালাসেমিয়া হয়ে থাকে, তার জিনে এই থ্যালাসেমিয়ার জন্য যে দায়ী জিনটা আছে সেই জিনটা এসে যুক্ত হয়ে যায়, এবং তখনই কিন্তু কি হয়ে থাকে, থ্যালাসেমিয়া সংক্রান্ত বা থ্যালাসেমিয়া নামক এই রোগটা হয়ে থাকে। এবং এটা কিন্তু দুইটা আমরা হচ্ছে থ্যালাসেমিয়া আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, দুইটা প্রকারভেদ দেখি। এবং এক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের যে এলাকা, যেমন হচ্ছে আমরা বিটা থ্যালাসেমিয়াকে ভূমধ্যসাগরীয় সাগরীয় রোগও বলে থাকি। তার মানে কি, যে ওই অঞ্চলগুলোতে হচ্ছে সাধারণত থ্যালাসেমিয়া বা বিটা থ্যালাসেমিয়া হয়ে থাকে। সো আমাদের থ্যালাসেমিয়া কিন্তু একটা বংশ পরম্পরা সংক্রান্ত রোগ। এছাড়া আমাদের বাতজ্বর বলো, যক্ষা বলো, অজীর্ণতা বলো, এগুলা হচ্ছে নানাবিধ কারণে হয়ে থাকে। যেমন যক্ষা হয়ে থাকে আমাদের ব্যাকটেরিয়ার কারণে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে অবশ্যই হরমোন নিঃসৃত হবে। সো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে থাইরয়েড গ্রন্থি, থয়াকারে থাইরয়েড এবং থয়াকারে থাকতে কি থাইরক্সিন, তো এই থাইরক্সিন হরমোন আমাদের হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এবং মনে রাখতে হবে আমাদের এই থাইরয়েড গ্রন্থির কিন্তু মানে থাইরক্সিন হরমোনের বেশ কিছু ভালো গুরুত্বপূর্ণ কাজ আছে। যেমন এটা আমাদের দেহের বিপাকীয় কাজকে সহজ করে, অথবা হচ্ছে আমাদের শরীরে তোমার বলা যেতে পারে যে আমাদের হয় না যে তাপমাত্রার বিষয়টাকে হচ্ছে সে স্বাভাবিক রাখে। ঠিক আছে, সো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আমাদের এই থাইরয়েড গ্রন্থি মানে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন সাধারণত তার মাধ্যমে হয়ে থাকে বা তার এটা কাজ। ঠিক আছে, সো এটা একটা মুখস্থ প্রশ্ন। ওকে, আচ্ছা এরপরে যদি আমরা চিত্র পি এর অংশটা একটু দেখে থাকি, যে তুমি যদি হচ্ছে একটু ভালো করে এখানে আসলে ছবিটা খুব ভালো বোঝা যাচ্ছে না, তবে বুঝতে পারছো যে এটা হচ্ছে আমাদের একটা 5 কার্বন বিশিষ্ট কিছু,
এবং এইটা হচ্ছে আমাদের একটা কিছু, এবং এই অংশে হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ঘটিত যে ক্ষারকগুলো আছে সেগুলো। সো এখন এখানে পি অংশটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? সো এই তিনটা জিনিসকে আমরা কি বলতে পারি, এটাকে কি আমরা মানে কি বলতে পারি? এবং এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু আমাদের অ্যাডেনিসিন, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাডো অ্যাডোনিসিন, ঠিক আছে? সো আমরা একটু আগে যে প্রশ্নটা সমাধান করলাম, যেমন হচ্ছে আমাদের থাইরক্সিন, এই থাইরক্সিন সহ আমরা বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু তোমাদেরকে মনে করিয়ে দিই কোন কোন অধ্যায়ের প্রশ্ন। যেমন হ্যাসোস্লাক চক্রের প্রশ্ন, এটা কোন অধ্যায়ের? এটা কিন্তু হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়, অর্থাৎ আমাদের যেই জীবনী শক্তি অধ্যায় আছে। তারপরে পরের প্রশ্নটা ফ্লোয়েম টিস্যুর বৈশিষ্ট্য, এটাও হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের, আমি সিরিয়াল ওয়াইজে গিয়েছি। তারপরে হচ্ছে আমাদের কোন রোগটি বংশ পরম্পরায় হয়ে থাকে, এটা কিন্তু হচ্ছে আমাদের 12তম অধ্যায় থেকে আমরা বলতে পারি যে 12তম অধ্যায় আমাদের এইটা। তারপরে হচ্ছে আমরা এটা গেল। তারপরে হচ্ছে আমরা থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কি 11তম অধ্যায়ের প্রশ্ন, অর্থাৎ জীবে প্রজনন অধ্যায় থেকে আমরা কিন্তু থাইরক্সিনের এই প্রশ্নটা পেয়েছি। আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে আমাদের পি অংশটার নাম কি, এখন আমি যেটা বলছিলাম যে অ্যাডেনোসিন, ঠিক আছে, অ্যাডেনোসিন। আচ্ছা, সো এখন এই যে অ্যাডেনোসিন আমাদের কিন্তু জিজ্ঞেস করেছে শুধুমাত্র পি অংশের নাম, আমাদের যদি সম্পূর্ণটা জিজ্ঞেস করতো তাহলে ভিন্ন কথা ছিল, কিন্তু যখনই আমাদের পি অংশটার কথা জিজ্ঞেস করেছে, যেখানে আমাদের তিনটা ফসফেট আছে, তিনটা কি আছে, তিনটা ফসফেট আছে, তার মানে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের ট্রাইফসফেট। এটা কিন্তু আবার কেউ ভুলে এই ধরনের প্রশ্নে এই ভুল করা যাবে না যে এটিপি দিয়ে আসলাম, এটা কিন্তু আমাদের ভুল করা যাবে না, ঠিক আছে? সো পি অংশটার নাম কি? পি অংশটার নাম হচ্ছে ট্রাইফসফেট। ওকে, এরপর দেখো উদ্দীপকের টিস্যুটির নাম কি। এই জিনিসটা একটা খুব মজার একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন এই টিস্যুটাকে একটু ভালো করে পর্যবেক্ষণ করব তখন আমাদের মাথায় যে জিনিসটা আসতে হবে সেটা হচ্ছে এখানে, মানে এই ছবিটা তো তোমাকে খুব ভালো করে কয়েকবার পর্যবেক্ষণ করে রাখতেই হবে পরীক্ষার আগে। তবে এছাড়াও তোমাকে মাথায় রাখতে হবে যে এই ধরনের প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে কনসেপ্ট আমাদের মনে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমরা যখন বলি যে আমাদের এই ক্ষেত্রে আমাদের হচ্ছে মূলত এই টিস্যুটা একটা মাত্র স্তরে তোমার হচ্ছে এটা মানে করা আছে, ঠিক আছে, একটা স্তরে। এখন এটা একটা স্তরে মানে থাকলেও আমাদের এই নিউক্লিয়াস গুলো এভাবে বিন্যস্ত হওয়ার কারণে মনে হচ্ছে যে এটা মানে একের অধিক, ঠিক আছে, একের অধিক স্তরে হচ্ছে এটা বিন্যস্ত আছে। অর্থাৎ এখানে যদিও বা মনে হচ্ছে যে এটা একটা স্তরে বিন্যস্ত, মানে এটা যদিও বা হচ্ছে মনে হচ্ছে একাধিক স্তরে বিন্যস্ত, কিন্তু এখানে কিন্তু আসলে মূলত মাত্র একটা স্তরে বিন্যস্ত। অর্থাৎ জিনিসটা হচ্ছে কাইন্ড অফ এরকম, মানে কথাটা এরকম থাকে যে এটা উপর থেকে দেখার কারণে, অর্থাৎ এটার লেন্থ কিন্তু জাস্ট হচ্ছে এতটুকুই, হ্যাঁ, এইটুকুই হচ্ছে, তাই এটার সরি লেন্থ না, এটার ওয়াইড বা পুরুত্ব, ঠিক আছে? এবং এটার পরে এখান থেকে একটা চিজ কেকের মতো তুমি হচ্ছে চিজের মতো ভাবতে পারো। অর্থাৎ উপর থেকে দেখার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে না এটা কয়েকটা স্তরে বিন্যস্ত, মনে হচ্ছে না যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা স্তরে বিন্যস্ত, না, এখানে কিন্তু জাস্ট একটা স্তরে এটা বিন্যস্ত। সো এই কারণে যেহেতু এটা একটা ভ্রান্ত বা সিউডো বা বলা যেতে পারে একটা মানে তৈরি করেছে, এই কারণে এটাকে বলা হয় সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু। অর্থাৎ এটা স্ট্রাটিফাইড অবস্থায় আছে এবং এটা যেহেতু হচ্ছে একটা সিউডো বা ভ্রান্ত সৃষ্টি করে, ভ্রান্তি, এ কারণে এটাকে বলা হয় সিউডো স্ট্রাটিফাইড আবরণী টিস্যু, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি যে এই কোষগুলোর ক্ষেত্রে আমরা যদি হচ্ছে একটু প্রশ্ন করে থাকি তাহলে এটা কোন অধ্যায়ের প্রশ্ন, এটাও বুঝতে পারছো, এটা কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এটা কি আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। সো এটা নিয়ে আমার মনে হয় আমাদের ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো যে উদ্দীপকের চিত্রের কোষগুলো ভিত্তি পর্দার উপরে এক স্তরে বিন্যস্ত থাকে। হ্যাঁ, এটা মাত্রই আমি তোমাকে হচ্ছে বেসিক যেটা বললাম, এবং বিভিন্ন উচ্চতায় হয়ে থাকে। হ্যাঁ, এটা আসলে সত্যি কথা, এটাও আমাদের আসলে ভুল করার সুযোগ নেই। কিন্তু যখনই আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে এটা কি মাছের আইসের মতো চ্যাপ্টা কিনা, তখনই কিন্তু আসলে আমাদের এখানে মানে উত্তরটা হবে যে না, এটা আসলে মাছের আইসের মতো চ্যাপ্টা না। তার মানে কি আমাদের সঠিক উত্তর কি হবে? 1 এবং 2, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসি যে কোন হরমোনটি গোনাড থেকে নিঃসৃত হয়। সো গোনাড মানে কি বলতো? গোনাড মানে হচ্ছে আমাদের জনন, ঠিক আছে, জনন অঙ্গ। গোনাড মানে কি? গোনাড মানে হচ্ছে আমাদের জনন অঙ্গ। সো এটা যেহেতু জনন অঙ্গ বোঝাচ্ছে, তার মানে গোনাড থেকে কে নিঃসৃত হয়? গোনাড থেকে আমাদের পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন, মহিলাদের ক্ষেত্রে এস্ট্রোজেন, প্রজেস্টেরন, ঠিক আছে? তার মানে এখানে কে আছে? যেটা আছে সেটা তুমি হচ্ছে একটু তোমার রিয়াকশনের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিবে, কারণ হচ্ছে এতক্ষণ ধরে যে ক্লাসটা নিলাম তুমি সম্পূর্ণ ক্লাসটা করেছো কিনা এটা একটা আইডেন্টিফিকেশন হচ্ছে হিসেবে এটা থাকবে, এবং আশা করি তোমরা হচ্ছে সেটা তোমার কমেন্টের মাধ্যমে কিংবা হচ্ছে রিয়াকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের বিবিএন একাডেমিক্সে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।